হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। এখন আমরা আছি ভিয়েতনামের একটি ভিসা ফ্রি আইল্যান্ড ফুককে। এখানে কি করে আসবেন, কোথায় থাকলে সুবিধা হবে সেসব জানতে হলে আমাদের এই পুরো সিরিজটা কিন্তু দেখবেন। এপিসোড 1-এ মোটামুটি সব ডিটেলস কভার করেছি। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে উইন্ড সাফারি নিয়ে গেছিলাম। আজ অবধি আমার দেখা বেস্ট ওয়ান। আজ চললাম সাউথ ফুকক। চলুন, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব সাউথ ফুককের দিকে। ফুকক আইল্যান্ডটা কিন্তু খুব একটা যে ছোট তা কিন্তু নয়, বেশ বড় একটা আইল্যান্ড। আমরা নর্থের দিকে রয়েছি, তো এই দিকগুলোই মোটামুটি কভার করছিলাম। আজকে ওয়েদার মোটামুটি ভালো, মানে দুপুরের দিকে বৃষ্টি আছে, বাট তারপরে কিন্তু আর বৃষ্টি নেই। আর একটা ব্যাপার কি বলুন তো, এখানে এলেন আপনি যাই অ্যাক্টিভিটি করবেন জল জল আর জল। এই 3 দিন ধরে জলে ভিজে ভিজে সুইমিং পুলে ডুবে ডুবে না মোটামুটি আমাদের সবাইরই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। বাট আজকে যাব আমরা সাউথ ফুককের দিকে, যেখানে আছে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট কেবল কার রাইড। চলুন বেরিয়ে পড়া যাক। এখন হোটেলের লবিতে গাড়ির জন্য ওয়েট করছি। একটা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি মানে অ্যাকচুয়ালি আলাদা করে প্রাইভেট বুক করে নিয়েছি, বাট আপনি চাইলে গ্র্যাবও করতে পারেন। এটা বেশ অনেকটা ডিস্টেন্স এক জায়গা থেকে আরেক জায়গা, তাই জন্য ট্যাক্সি ছাড়া কিন্তু উপায় নেই। আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক আনপ্রেডিক্টেবল। ওয়েদার ফোরকাস্টকে একদম ভরসা করা যাচ্ছে না। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসছে আর তারপরে হঠাৎই পরিষ্কার হয়ে যাচ্ছে। কে জানে, দেখা যাক কতটা কভার করা যায় আজকে। সাউথ টু নর্থ আসা যাওয়ার মধ্যে কিন্তু আপনি সেন্ট্রাল ফুককে ক্রস করবেন। এটাই ফুককের সবচেয়ে জমজমাট জায়গা আর বাজেট ফ্রেন্ডলি। সাউথ ফুকক ঢোকা মাত্রই আবার রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল, কিন্তু জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার আর সুন্দর সাজানো গোছানো। একদম সাউথ ফুককে এলেই আপনি চলে আসবেন এই মেডিটেরেনিয়ান সিটিটাতে। ফুককে এসে আমার কিরম যেন মনে হচ্ছে যে এই আইল্যান্ডটা পুরো খালি ছিল আর আইল্যান্ডটাকে কেউ হাতে করে রিসেন্টলি বানিয়েছে। প্রত্যেকটা বাড়ি ঘরদোরের মধ্যে না একটা কনস্ট্রাকশনের সিমিলারিটি আছে, তাদের কালার কম্বিনেশন, তাদের আর্কিটেকচার, কোথাও একটু ইটালিয়ান আর্কিটেকচার, কোথাও মেডিটেরেনিয়ান, এইরকমভাবে বানানো হয়েছে। আমরা চলে এলাম একেবারে নর্থ ফুকক থেকে সাউথ ফুকক ইন 1 মিনিটস মতন টাইমে। এই যে জায়গাটায়, এইটা সান ওয়ার্ল্ড কোম্পানির কেবল কার স্টেশন। সান ওয়ার্ল্ড যা মোটামুটি ভিয়েতনামের সমস্ত কেবল কারকে চালায়, সেই ফান্সি ফান কেবল কার থেকে শুরু করে দানাংয়ের বানা হিলসের কেবল কারও এরাই চালায়। চলে এসেছি আমরা সান ওয়ার্ল্ডের এই কেবল কার স্টেশনটাতে। চলুন, টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম এখানে আসার আগে। টিকিটের দাম পড়েছে ওই ধরে নিন মোটামুটি 700,000 VND পার পারসন করে। তো SGDতে অ্যাকচুয়ালি আমাদের 4 জনের পড়েছে 138 SGD মতন। এই যে টিকিটটা কেটেছি, এই টিকিটটার মধ্যে আমাদের পোকো কীরকম বনবন করে আমাকে রাউন্ড রাউন্ড করে ঘুরছে। পোকো, আমি কি নাগরদোল্লা নাকি? তো এই টিকিটের মোটামুটি ধরুন এর মধ্যে ইনক্লুডেড আছে কেবল কারে করে যাওয়া আসা, দেন আছে যে জায়গাটায় যাব কেবল কারে করে সেইটাকে পাইনাপল আইল্যান্ড বলে। ওই আইল্যান্ডে একটা ওয়াটার পার্ক আছে, একটা থিম পার্ক আছে, সেই টিকিটগুলোর এন্ট্রি ফ্রি আছে। আর ফিরে আসার পর এই এলাকাতে কিস ব্রিজ বলে একটা জায়গা আছে, মেডিটেরেনিয়ান টাউন বলে একটি শহরে। তো এই এন্ট্রি ফিগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে। ক্লুক থেকে আর কি ওই কম্বো হিসেবে ডিলটা মনে হলো ভালো, তাই জন্য কিনে নিলাম। আপনি এখানে এসে আলাদা করেও টিকিট কাটতে পারেন। কিছু বলবে? কিছুই বলবে না। চলুন খালি কেবল কারটাতে ওঠা যাক। এই কেবল কারটাকে বলে হন থম কেবল কার। এটা 8 কিলোমিটার লং একটা কেবল কার, যেটা কিনা সি এর ওপর দিয়ে আপনাকে নিয়ে যাবে একটি নির্দিষ্ট আইল্যান্ডে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটাই ওয়ার্ল্ডের লংগেস্ট 3 ওয়ায়ার্ড কেবল কার। বাট জাস্ট নট বিকজ অফ দিস, এর ওপর থেকে যে প্যানোরামিক ভিউটা আপনি এনজয় করতে পারবেন সেটাই কিন্তু এই কেবল কারটাকে একদম ইউনিক করে তোলে। বিশ্বাস করুন, আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব একটা ন্যাচারাল বিউটি নেই,
বাট শুধু এই কেবল কারের এক্সপিরিয়েন্স করব বলেই আজকে পাইনঅ্যাপল আইল্যান্ডে যাওয়া। কারগুলো যথেষ্ট বড় হয়, 30 জনের মতন লোক এখানে ধরে, আর ভীষণ স্টেবল, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাউথের যে মানে ছোট ছোট যে বিক্ষিপ্ত আইল্যান্ডগুলো, তার মধ্যে এই আমার সামনে যে আইল্যান্ডটা দেখছেন এটা খুব ফেমাস। এখানে অ্যাকর গ্রুপের একটা বড় রিসর্ট আছে যেটাকে বলে প্রিমিয়ার ভিলেজ, একদম প্রিমিয়াম প্রপার্টি, বেশ কস্টলি হয়ে থাকে জেনারেলি। তো আপনি যদি এইখানে বুক করেন না, তাহলে আপনি এইরকম একটা ভিউ পাবেন আর কি। ওই সামনের যে উঁচু মতন ঢিপিটা, ওইটা হচ্ছে প্রিমিয়ার ভিলেজ। আর দেখুন এখানে প্রচুর বোটস দাঁড়িয়ে আছে ছোট ছোট, তো এইরকম একটা ভিউ পাবেন। এটাও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। কেবল কারের রাইডটা কিন্তু একদম অনবদ্য। যদি ফুকক ঘুরতে আসেন তাহলে এইটা কিন্তু একদম মিস করবেন না। রাইডের শেষে যে সিটিটাকে ওপর থেকে এখন দেখতে পাচ্ছি, তার মধ্যে আছে হচ্ছে একটা ফেমাস ওয়াটার পার্ক। শুনেছি এটা নাকি এশিয়ার বেস্ট ওয়াটার পার্ক। তবে এর বাইরেও এখানে প্রচুর বিল্ডিং আছে, থাকারও অপশন আছে। ভিয়েতনামের একটা ব্যাপার না বললেই নয়, হ্যাঁ, এরা না এত সুন্দর ন্যাচারাল বিউটিটাকে এত বেশি কমার্শিয়ালাইজড করে ফেলেছে যে আমার কোথাও মনে হয় যেন একটু বেশি অ্যাক্টিভিটি লিস্ট বানিয়ে দিয়েছে। এই এত সুন্দর গন্ডোলা রাইডটা করে যে আইল্যান্ডটাতে এলাম, এখানে আছে হচ্ছে থিম পার্ক, ওয়াটার পার্ক, মানে আপনাকে অবভিয়াসলি অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে টাইমটা স্পেন্ড করতে হবে। অনেকেরই অবশ্যই এগুলো করতে ভালো লাগে, আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন, তাই জন্য আমার একটু অড লাগছে। বাট এই দেখুন আমার পেছনে দেখে বুঝতেই পারবেন প্রচুর শ্যাক, রেস্টুরেন্টস, বিয়ার বার্স, হ্যাঁ, এরকম জিনিসপত্র রয়েছে। এই জায়গাটাতে চলে এলে আপনার মনেই হবে না যে আপনি সি এর ধারে একটা অসাধারণ সিনিক বিউটির জায়গায় আছেন। এরপর যাব হচ্ছে আমরা ওয়াটার পার্ক, তারপরে কিছু একটা এক্সোটিক ভিলেজ আছে সেখানে। চলুন দেখাই আপনাদের, আশা করছি ভালো লাগবে। যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করতে ভালো লাগে তাহলে তো ডেফিনেটলি ভালো লাগবে। ওয়াটার পার্কে যাওয়ার আগে একটা লকার নিতেই হবে, যার মধ্যে জামা কাপড় আর ভ্যালুয়েবল আইটেমস আপনি রাখতে পারেন। একটা লকারের 50,000 VND করে চার্জ আছে, বড় লকার নিলে কিন্তু বেশি পড়বে। চেঞ্জ করে এসে আমরা এখন ভাবছি যে কোন রাইডটাতে উঠবো, আসলে একটু ভয় ভয় লাগছে। এই রাইডটা আমাদের করা হয়ে গেছে, দারুণ থ্রিলিং ছিল। বাট ওপরে কিন্তু কোনো রাইডে মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই শ্যুট করে দেখাতে পারছি না যে কীরকম ছিল অ্যাকচুয়ালি রাইডটা। বাট একটু ভয় কিন্তু আপনার লাগবে। এই রাইডটা ছিল সাংঘাতিক ভয়ের। এই যে ইয়েলো কালারের ফানেলটা দেখছেন, এটার মধ্যে না আপনাকে রীতিমতো একদিক থেকে আরেক দিক ছুঁড়ে ফেলা হবে। এই রাইডটা করার পর পোকো এত ভয় পেয়েছিল যে পরের রাইডগুলোতে আর যেতে চাইছিল না। কিছু ইজি বাচ্চাদের মতনও রাইড পাবেন যেগুলো কিন্তু বেশ রিল্যাক্সিং আর মজার, যেরকম আর্টিফিশিয়াল ওয়েভ, লেজি রিভার, এখানেও অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। একদম ছোটবেলাকার নাগরদোলা চড়ার এক্সপিরিয়েন্সটা আবার চোখের সামনে ভেসে উঠলো। প্রচুর, মোটামুটি ধরে নিন 5-7টা রাইড তো আমরা চড়েইছি এখানে, আর এক্সপিরিয়েন্স ছিল অনবদ্য। বলতেই হয় এই ওয়াটার পার্কটা কিন্তু বেশ ভালো, আপনি কিন্তু এনজয় করবেন। জলে জলে ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বাট ওই আর কি, এখন তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, দেখুন বাইরেটা দেখলে বুঝতে পারবেন। আর বৃষ্টি চলে এসেছে বলেই আমরা একটা কফি শপে ঢুকলাম, একটু গরম কিছু খেলে ভালো হয়, চুল তো একদম রটরটে হয়ে গেছে। ওয়াটার পার্কটা সত্যিই ভালো, এনজয় করার মতন। আর আরেকটা হচ্ছে এক্সোটিকা পার্ক, ওদের না একটা বিশাল বড় রোলার কোস্টার রাইড আছে, যেটা মঙ্গলবার বন্ধ থাকে, আজকে মঙ্গলবার তাই চড়তে পারবো না। তো আর কিছু করার নেই। আর একটা ওই ওপরে গিয়ে একটা ইগল আই টাইপের হুইল আছে, সেইটা শুধুমাত্র করবো, অ্যান্ড আফটার দ্যাট আমরা ফেরত চলে যাব।
এটা রেকমেন্ডেড যে আপনি যখন এখানে আসবেন তখন সানসেটের সময় যদি আপনি গন্ডোলা করে ফেরত যান তাহলে একটা অসাম ভিউ আসে। বাট আজকে এমনিও বৃষ্টি পড়ছে এখন, তাই জন্য সানসেট হয়তো দেখতে পারবো না, অতক্ষণ ওয়েট করে লাভ নেই, তাই আগেই বেরিয়ে যাচ্ছি। একটু যাও বা বৃষ্টিটা কমেছিল, সঙ্গে সঙ্গে আবার মুষলধারে চলে এলো। আমি আসার সময় ভাবছিলাম যদি পাইনঅ্যাপল আইল্যান্ডের ভেতরে আমি হোটেল নিয়ে ফেলতাম তাহলে রোজ আসা যাওয়া করার জন্য কি আমাকে গন্ডোলা ব্যবহার করতে হতো, তাহলে কিন্তু হতো ভীষণ প্রবলেম। ফিরে চলে এসেছি আমরা মেডিটেরেনিয়ান টাউনে। দেখেছেন কি সুন্দর এখানকার সমস্ত আর্কিটেকচার করা হচ্ছে আপনাকে লুক অ্যান্ড ফিল দেওয়ার জন্য। নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের কিস ব্রিজ। এখানে আবার একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আই ডোন্ট নো কেনই বা আমি একটা ব্রিজ দেখার জন্য টিকিট কাটবো, আর কেনই বা একটা ব্রিজ এরকম সমুদ্রের সামনে করে সমুদ্রটাকে গার্ড করে দেওয়া হবে। বাট এখন এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আসলে এত কালো ঘন মেঘ জমেছে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অ্যান্ড দ্য সি ইজ লুকিং রাফ। কিস ব্রিজ কিন্তু একটা অসাধারণ সানসেট পয়েন্ট। সন্ধেবেলা যখন সূর্য অস্ত যায় তখন তার সামনে আপনি একটা অসাধারণ মোমেন্ট ক্যাপচার করতে পারবেন। দূরে দেখতে পারবেন এই সুন্দর মেডিটেরেনিয়ান টাউন, আর পেছন দিকে পাবেন হচ্ছে সূর্যাস্ত। ব্রিজটার কিন্তু দুটো সাইড আছে, সবাই মিলে যদি একদিকে উঠে পড়েন তাহলে কিন্তু আবার ডিট্যুর করতে হবে, তাই ওঠার সময় কোন দিকটাতে কে যাবেন সেটা কিন্তু ডিসাইড করে নেবেন। আমরা তাড়াহুড়ো করছি বিকজ বৃষ্টি এলো বলে। ডিএসএলআর ক্যামেরা থাকলে কিন্তু এখানে ছবি বেটার আসবে। আমার ফোনেও অবশ্য খুব খারাপ ক্যাপচার হয়নি, কিছু ভালো মোমেন্ট ফ্রেমবন্দি করে এখান থেকে রওনা দিলাম। নেক্সট কোথায় যাব সেটা হলো একটি পার্ল ফার্ম। ভিয়েতনাম কিন্তু পার্ল কাল্টিভেশনের জন্য ভীষণ ফেমাস, আর তার মধ্যে দুটি জায়গা খুব ফেমাস, সেটা হলো হালং বে আর ফুকক। তাই ফুকক এসছি, পার্ল কিনবো না সেটা হতে পারে না। চলে এসেছি আমরা এখানকার সবচেয়ে বড় পার্ল ফার্মের শোরুমে। শুধু কিন্তু পার্ল নয়, সমুদ্রের নিচ থেকে পাওয়া প্রচুর স্টোনের ওপর খোদাই করে অর্নামেন্টসও এখানে আছে, কিন্তু আমার ইন্টারেস্ট কিন্তু মেনলি পার্ল দেখাতে। পার্ল কিন্তু যথেষ্ট কস্টলি, মোটামুটি ধরুন 4-4.5 হাজার টাকা থেকে শুরু হয় এক একটা পার্ল। আর তারপর আপনি কটা নিচ্ছেন, আপনার জুয়েলারিতে কটা পার্ল আছে, কি কোয়ালিটির আছে, স্পেশালি সেগুলো যদি ন্যাচারালি কালার্ড হয় তাহলে কিন্তু 20-25 হাজার 30 হাজার টাকা পর্যন্ত উঠে যাচ্ছিল। তবে ডিজাইন ভালো, আপনার নজরেও পড়বে এবং আপনি কিনেও ফেলবেন। মোটামুটি আজকের দিনে আমরা এই কভার করতে পেরেছিলাম। যদি খুব বৃষ্টি না হতো তাহলে হয়তো ওয়াটার পার্কের সাথে সাথে এক্সোটিক ভিলেজ আর আরেকটা নাগরদোল্লাও চড়তে পারতাম, কিন্তু তার হয়ে উঠলো না। মেবি পরে আবার কখনো হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। আজ আসি, বাই।